नमस्कार बंधुरा आड्डा गल्पेर आरो एकटी नतून सत्यि भूतेर घटनाय आपनादेरके स्वागत। आज रहस्य ओ रोमांचे भरा एक सत्यि भूतेर घटना पर्यटक रहस्य। भालो लागले अवश्यई चैनलटी सबस्क्राइब करे आमादेर पाशे थाकबेन। ग्राम थेके बेरिये दीपक जखन बास रास्ताय एसे दाঁড়ালো तखन शेष बिकेल। स्टपेजे घंटा खानेक अपेक्षा करेও किन्तु बोलपुरगामी बासेर दर्शन मिलल ना। दीपक अस्थिर हये उठल। कि ব্যাপার? रात नेमे गेছে। बोलपुर शहर अंतत माइल 5 पथ। एकजन साइकेल चालिये एलो उल्टो दिक थेके। ওই গ্রামের আর একটি লোকও অনেকক্ষণ অপেক্ষা করছিল বাস স্টপেজে। বোঝা যায় বোলপুরের দিকেই যাবে। সাইকেল আরোহী গ্রামের লোকটিকে চেঁচিয়ে বলল, কি কর্তা, বাসের অপেক্ষায়, দেখুন কখন আসে, আসবে কিনা তার ঠিক নেই। কেন কেন কি হয়েছে? গ্রামের লোকটি জিজ্ঞেস করে। সাইকেল চালক গতি কমিয়ে জবাব দেয়, খুব গন্ডগোল, শুনলাম রাস্তা অবরোধ করেছে নানুরে, অ্যাক্সিডেন্ট করেছে বাস, ধাক্কা মেরেছে সাইকেলকে, বাস আটকে দিচ্ছে পাবলিক। বলতে বলতে সে এগিয়ে যায় স্টপেজ ছাড়িয়ে। ধুত্তেরি, কাজটা মাটি হলো, কাল যাব। বক বক করতে করতে গায়ের লোকটি ফিরে গেল। রীতিমতো ভাবনায় পড়ল দীপক। সত্যি বাস না এলে কি করবে? এই অচেনা গ্রামে সে কোথায় রাত কাটাবে? নিরুপায় হয়ে আশ্রয় চাইলে এখানে যা হোক কিছু হয়তো মিলে যাবে, কিন্তু নিজের বাড়িতে চিন্তা করবে খুব। আজই ফিরে আসবে বলে এসেছে, তার চেয়ে বরং হেঁটেই যাওয়া যাক। বেশি রাত হবার আগেই পৌঁছে যাবে বোলপুরে। লম্বা হাঁটা অভ্যেস আছে তার, সঙ্গে টর্চ নেই বটে, তবে পিচ রাস্তা, মেঘহীন আকাশে অজস্র তারা আর ফালি চাঁদের আবছা আলোয় চলতে অসুবিধা হবার কথা নয়। বাসের প্রতীক্ষায় আর না থেকে দীপক বোলপুরের উদ্দেশ্যে পা চালায়। কিছুক্ষণ বাদেই দীপকের মনে হলো যে সে ভুল করেছে, রাতটা ওই গ্রামেই কাটিয়ে দিলে ভালো হতো। চারপাশ কি ভীষণ নিঝুম, জনমানবহীন। পথের দুপাশে খোলা মাঠ, ধান ক্ষেত, দুধারে অনেক গ্রাম আছে বটে, কিন্তু বসতিগুলো বেশিরভাগই বাস রাস্তা থেকে তফাতে। কিছু দূরের মাঠঘাট গ্রাম সব রাতের আঁধারে মিলেমিশে একাকার হয়ে গেছে। পথের ধারে ধারে ঝাঁকড়া গাছগুলো যেন জমাট অন্ধকারের স্তূপ। কোথাও আলোর চিহ্ন নেই। নানান কীট পতঙ্গের বিদঘুটে আওয়াজে গা ছমছম করে। এই পথে ইদানিং প্রায় ছিনতাই ডাকাতি হচ্ছে। ঝোঁকের মাথায় হাঁটা দেবার আগে মনে ছিল না দীপকের, এখন আফসোস হচ্ছে। সঙ্গে অবশ্য টাকা কড়ি আছে সামান্যই, তবে হাতঘড়ি আর ক্যামেরাটা মোটামুটি দামি। ওই গ্রামে একটা প্রাচীন বিশাল জমিদার বাড়ি আছে। দীপক গিয়েছিল সেই বাড়ি আর পরিবারের ইতিহাস জানতে, ভগ্নপ্রায় অট্টালিকাটির বর্তমান বাসিন্দাদের ইন্টারভিউ নিতে, কিছু ফটো তুলতে বাড়িটার। দীপকের চলার গতি কমে। রাস্তায় প্রচুর গর্ত, মেরামতি হয়নি বহুকাল। একবার হোঁচট খাবার পরই সে সাবধান হয়ে যায়। একবার পা মচকালেই খুঁড়িয়ে খুঁড়িয়ে বোলপুর অবধি পৌঁছানো অসম্ভব। মাইলখানিক পেরিয়েছে দীপক। এতক্ষণ রাস্তায় একটিও লোকের দেখা মেলেনি। 3টে ট্রাক শুধু পেরিয়ে গেছে, একটা নানুরের দিকে আর দুটো উল্টো দিক থেকে। তীব্র হেডলাইট জেলে গর্জন করতে করতে দৈত্যের মতো ছুটে গেছে পাশ দিয়ে। চলতে চলতে একবার পিছনে তাকিয়ে চমকে ওঠে দীপক। একজন হেঁটে আসছে হাত 20-25 তফাতে।
বেশ লম্বা, বড় বড় পা ফেলে এগোচ্ছে। হঠাৎ কখনো দীপকের পিছু নিয়েছে, খেয়াল হয়নি তার। একেবারে নিঃশব্দ চরণ, যেন হাওয়ায় ভেসে আসছে। দীপক দ্রুত চিন্তা করে, লোকটার মতলব কি? বদলোক নাকি? তককে তককে আগে হয়তো সুযোগ মতো ঝাঁপিয়ে পড়বে। কাছে অস্ত্র আছে নিশ্চয়ই। পেছন থেকে আচমকা আক্রমণ করলে আত্মরক্ষা করা কঠিন। লোকটিকে এগিয়ে যেতে দিই। দীপক রাস্তার কিনারে সরে গিয়ে অল্প ঝুঁকে পায়ে হাত রাখে। তার সারা শরীর টান টান, বেগতিক বুঝলেই পাল্টা আঘাত হানবে। পিছনের লোকটি হনন করে এসে দীপকের কাছে থেমে যায়। মৃদু গলায় প্রশ্ন হয়, কি হলো? সেই আবছায়ায় পিছু নেয়া লোকটিকে যতদূর সম্ভব খুঁটিয়ে পর্যবেক্ষণ করতে করতে দীপক জবাব দেয়, জুতোটায় লাগছে, বোধহয় কাঁকড় ঢুকেছে। লোকটি বলল, শক্ত চামড়ার জুতো বুঝি? বেশি হাঁটতে রবার সোল কিংবা ক্যাম্বিসের জুতোই ভালো, এই আমার মতো। ওর কথা শুনে আর একটুক্ষণ দেখে নিয়ে লোকটি সম্বন্ধে দীপকের ধারণাটা কিন্তু পাল্টে যায়। ভয় কেটে যায়। একে তো মোটেই ছিনতাইবাজ দুষ্টু লোক মনে হচ্ছে না, বরং তারই মতো এক ভদ্র যুবক। তারই বয়সী মনে হয়। পরনে ফুল প্যান্ট আর শার্ট, পিঠে ঝুলানো এক বড়সড় ব্যাগ, কথার ভঙ্গিও স্বর মার্জিত। খানিক ভরসা পেয়ে দীপক খাড়া হয়ে সহজ সুরে বলে, বোলপুর যাব, বাসের অপেক্ষায় ছিলাম। আসছে না অনেকক্ষণ। পাবলিক নাকি বাস আটকেছে, তাই বাধ্য হয়েই হাঁটা দিয়েছি। আপনি কত দূর? আমিও বোলপুর, জানায় যুবকটি। আমার মতো বাস পাননি বুঝি? যুবকটি বলল, না, আমি গাড়ি চড়ি না, হেঁটে ঘুরি। এবার অনুমানটা বলে ফেলে দীপক, আপনি কি পর্যটক? আজ্ঞে হ্যাঁ, সবিনয়ে নিবেদন করে যুবক। এই নির্জন পথে এমন সঙ্গী পেলে খাসা হয়। দীপক যুবককে বলল, চলুন একসঙ্গে যা যা গল্প করতে করতে, আপত্তি নেই তো? না না, চলুন যাই, খুব ভালো লাগবে। যুবকের কণ্ঠে খুশির ছায়া। দু কদম হেঁটেই দীপক বলল, আমি কিন্তু আপনার স্পিডে চলতে পারবো না, জুতোটা বাগড়া দিচ্ছে। এবার ভনিতা নয়, সত্যি কথাই জানিয়েছিল দীপক। ঠিক আছে, আমি আপনার স্পিডেই হাঁটছি। যুবক সানন্দে রাজি। হালকা মনে চলতে চলতে দীপক প্রশ্ন করে, আপনি কত দেশ ঘুরেছেন? অনেক, ইন্ডিয়ার সব রাজ্য, তাছাড়া গেছি শ্রীলঙ্কা, আফ্রিকা। সমুদ্র পেরোলেন কি পায়ে হেঁটে? না না, হেসে ফেলে যুবক, জল পেরিয়েছি জাহাজে, নৌকায়, তবে ডাঙায় গাড়ি চড়িনি এ পর্যন্ত, পায়ে হেঁটেই ঘুরছি। আপনার নাম? জানতে চায় দীপক। মানিকলাল মণ্ডল। নামটা দীপকের অচেনা, তা হতেই পারে। দীপক জানে এ জগতে কত লোকের কত বিচিত্র শখ, কত বিচিত্র পেশা, কত বিচিত্র গুণ আছে। তাদের কজনেরই বা নাম প্রচার হয় তেমন। অন্যেরা জানতেই পারে না তাদের গুণ, তাদের বিচিত্র সব পেশা আর নেশা। দীপক হাত জোর করে বলে, নমস্কার, আমি দীপক রায়, বোলপুর শহর থেকে পাবলিশড বঙ্গবার্তা নামে সাপ্তাহিক পত্রিকার একজন রিপোর্টার। ও রিপোর্টার? মানিকলাল উৎসুক ভাব দেখায়। আপনি কতদিন ধরে ঘুরছেন? জানতে চায় দীপক। তা ৬-৭ বছর। বিয়ে পরীক্ষা দিয়ে একা একা পায়ে হেঁটে মাস ২ ঘুরতে বেরিয়েছিলাম, তখনই নেশাটা ধরে। তারপর থেকেই লম্বা লম্বা পাড়ি দিচ্ছি বারবার। এত দেশ ঘুরেছেন, নিশ্চয়ই অনেক ইন্টারেস্টিং অভিজ্ঞতা হয়েছে। তা হয়েছে বই কি। ঝট করে দীপকের মাথায় একটা আইডিয়া খেলে গেল। পর্যটক মানিকলালের অভিজ্ঞতার ঝুলিটা যদি সত্যি সত্যি চমকপ্রদ হয়, তাহলে
বঙ্গবার্তায় ছাপা যায় ধারাবাহিকভাবে। কিছুদিন ধরে বঙ্গবার্তার সম্পাদক দীপককে খোঁচাচ্ছেন নতুন ধরনের কোনো ইন্টারেস্টিং স্টোরির জন্য। দেখা যাক। দীপক বলল, আপনার ইন্টারেস্টিং অভিজ্ঞতা শোনাবেন একটা? মানিকলাল একটুক্ষণ চুপ। বুঝি স্মৃতি হাতড়ায়। তারপর শুরু করে। বছর 4 আগে গ্রীষ্মকাল, দুপুরবেলা মধ্যপ্রদেশে একটা জঙ্গলের ধার ঘেঁষে চলেছি। একেবারে নিরালা পথ। হঠাৎ যেন মাটি ফুঁড়ে উঠে 4টে লোক আমার ঘিরে ধরল। বাপরে, কি চেহারা তাদের! ইয়া লম্বা চওড়া, চুলের ওপর কারো টুপি, কারো পাগড়ি, ফুল প্যান্ট শার্ট পরা, দুজনের গায়ে শার্টের ওপর হাত কাটা জ্যাকেট, সবারই পায়ে বুট জুতো। সবচেয়ে পিলে চমকানো ব্যাপার হলো প্রত্যেকের হাতে বন্দুক আর বুকে ঝুলছে কার্তুজের মালা। হিংস্র চোখগুলো যেন জ্বলছে। বুঝলাম যে ডাকাতের পাল্লায় পড়েছি। ওই বনে ডাকাতের আস্তানা আছে শুনেছিলাম, তা আমার থেকে নেবার মতো কি আছে? পকেটে তো মাত্র গোটা 10 টাকার সম্বল। বেশি টাকা করে নিয়ে আমি ঘুরি না কখনো। যেখানে যাই নিজের পরিচয় দিয়ে আতিথ্য ভিক্ষা করি। আমার ভ্রমণের অভিজ্ঞতা শোনাই। তাতে খুশি হয়ে যেখানে যেমন খেতে দেয়, শুতে দেয়, মানে ফ্রিতে, তাতেই সন্তুষ্ট। কোথাও দারুণ খানাপিনা, বিছানা জোটে, কোথাও হরি মটর খেয়ে মেঝেতে গড়িয়ে পড়ি চাদর বা কম্বল মুড়ি দিয়ে। কোথাও লোকে 2-4 টাকা চাঁদা তুলে হাতে দেয় পথ খরচা হিসাবে। সেই রকম 10টা টাকা ছিল সঙ্গে। ক্যামেরা বা কোনো দামি জিনিস রাখি না কাছে। রিস্ট ওয়াচটাও নেহাতি কম দামি। আর এই ব্যাগে থাকে অতি সাধারণ জামা কাপড়, গামছা, চাদর, কম্বল ইত্যাদি তুচ্ছ কটা জিনিস। এসব নিলে ডাকাতদের খাটুনি পোষাবে না, আমারও তেমন গায়ে লাগবে না। তবে অন্য একটা কারণে ভয় পেলাম। এসব ডাকাত বড় নিষ্ঠুর। বেশি টাকা করি বা দামি জিনিস না মিললে সেই রাগেই আমায় না খুন করে। লোকগুলো ক্রুদ্ধ চাপা গলায় ক্রমাগত প্রশ্ন করছিল। তাদের ভাষাটা হিন্দি, কিন্তু সেই হিন্দি ঠিক ধরতে পারছিলাম না। অনেক কষ্টে বুঝলাম যে জিজ্ঞেস করছে আমি কোথায় যাচ্ছি, কি উদ্দেশ্যে। দেশ থেকে বেরোনোর সময় আমার একটা ফটোশুদ্ধ পরিচয়পত্র নিয়েছিলাম পুলিশের থেকে। সেটা সব সময় কাছে রাখি, আর একটা খাতা থাকে সঙ্গে। যেখানেই যাই সেখানকার কোনো মাতব্বর লোক, উঁচু দরের সরকারি কর্মচারী বা পঞ্চায়েত প্রধানের কাছ থেকে 2-1টা ছত্র লিখিয়ে নিই খাতাটায়, তার সিল লাগিয়ে, যাতে প্রমাণ থাকে আমি ওই সব জায়গায় সত্যি গিয়েছিলাম। ব্যাগ থেকে সেই আইডেন্টিটি কার্ড আর খাতাখানা বের করে ডাকাতদের হাতে দিলাম। তারা আমার ছবি মেলালো। গম্ভীর বদনে খাতাটা উল্টে পাল্টে দেখল। ভাব দেখে মনে হলো তারা পড়তে জানে না। খাতায় নানা ভাষায় লেখা, তবে হিন্দি আর ইংরাজিতেই বেশি। এরপর এক ডাকাত খপ করে পেছন থেকে আমার কাঁধ শক্ত করে চেপে ধরল। অন্যেরা মোটা কাপড় দিয়ে আমার চোখ বাঁধল, দড়ি দিয়ে হাত পা বাঁধল। তারপর হেঁচড়ে টেনে আমার মাটি থেকে শটান তুলে নিল কাঁধে। একজন আমার পায়ের দিকটা আর অন্যজন আমার মাথাটা নিয়ে বনবন করে হাঁটা দিল। এমনই অনেকক্ষণ চলে এক জায়গায় আমার নামালো, দাঁড় করিয়ে চোখ খুলে দিল। চারপাশে চেয়ে আমি অবাক। বনের ভেতর খানিকটা ফাঁকা জায়গা, সেখানে 5টা তাঁবু পড়েছে। অন্তত জোনা 50 লোক রয়েছে সেখানে, বেশিরভাগই পুরুষ। তবে 3-4 জন এই 25-30 বয়সের মেয়েকেও দেখলাম। 2টো ছোট ছোট ছেলে খেলে বেড়াচ্ছে। বৃদ্ধ বৃদ্ধা কেউ নেই। গল্পটির পরের অংশ শুনতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আমাদের পরের অংশ শীঘ্রই আসছে। ধন্যবাদ।